চ্যানেলে উপস্থিত সকল শ্রদ্ধেয় স্যার ও ম্যাডামদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আজকে আপনাদের সঙ্গে আরো একটি ম্যাথের উপর একটা প্র্যাকটিস সেট আমি আলোচনা করার চেষ্টা করব। তো এই প্র্যাকটিস সেটটি মূলত আমাদের যে পেড ব্যাচটি রয়েছে সেখানে আমরা আলোচনা মানে আর কি প্র্যাকটিস শর্ট সেট হিসাবে দিয়েছিলাম। তো এটা আমাদের 10 নম্বর সেট। এটা একটা যতগুলো চ্যাপ্টার আমাদের হয়েছিল তার উপরে একটা প্র্যাকটিস সেট, আমাদের মিক্সড প্র্যাকটিস সেট, আমাদের 10 নম্বর। তো এখনো পর্যন্ত যারা যে সমস্ত স্যার ম্যাডাম যদি কেউ মনে করেন যে এখনো আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে ম্যাথ প্র্যাকটিস করতে চাইবেন, তো অবশ্যই আপনারা এই নম্বরে একটা হোয়াটসঅ্যাপ করবেন 7679626215। আমরা আমাদের যারা আছে তারা আপনাকে যথাযথ সাহায্য করবে। তো চলুন দেখা যাক যে আমাদের এই প্র্যাকটিস পর্বে কি কি রয়েছে। তো ফার্স্ট যে প্রবলেমটা ছিল আর কি, প্রশ্নটা ছিল এরকম যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কমপ্লিটলি ট্রু, কোনটা আপনাদের সত্য আছে। যেমন ফার্স্ট বলা হয়েছিল অল প্রাইম নাম্বারস আর অড নাম্বার, সমস্ত মৌলিক সংখ্যায় কি বিজোড় সংখ্যা। এটা কিন্তু কখনোই সম্ভব না, কারণ আমাদের 2 এমন একটা মৌলিক সংখ্যা যেটা কিন্তু একটা ইভেন নাম্বার হচ্ছে। তারপরে বলা যে 1 ইজ দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার, না এটাও ভুল, কারণ স্মলেস্ট প্রাইম নাম্বার হচ্ছে 2 এবং 1 অবশ্যই একটা সংখ্যা, কিন্তু সেটা না মৌলিক না যৌগিক। ঠিক আছে। থার্ড যেটা বলা হয়েছিল দ্য প্রোডাক্ট অফ টু অড নাম্বারস ক্যান বি অ্যান ইভেন নাম্বার, না এটাও কখনো সম্ভব নয়। আপনারা যে কোনো দুটো অড নাম্বার যদি আমরা তুলে নিই, যেমন ধরুন 3 এবং 5, তাদেরকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 15, সেটাও কিন্তু একটা অড হচ্ছে। তাহলে আমাদের অপশন যেটা 4 পড়ে থাকলো সেটাই সঠিক হবে, যে 4 ইজ দ্য স্মলেস্ট কম্পোজিট নাম্বার, অর্থাৎ 4ই একমাত্র সংখ্যা যাকে আমরা সবচেয়ে ছোট কম্পোজিট নাম্বার বলবো। তার কারণ দেখুন 4-এর আগে যে সংখ্যাগুলো আছে একটু যদি আমরা তাকাই, 1 2 3 এবং তারপরে হচ্ছে 4। এবার দেখুন 1 এর কেবলমাত্র একটাই আমাদের ফ্যাক্টর পাবো, সেটা 1, সেজন্য এর না কম্পোজিট না প্রাইম। 2 এবং 3 এরা এমন দুটো সংখ্যা যাদের একদম এক্স্যাক্টলি দুটো করেই ফ্যাক্টর পাওয়া যাবে, সেজন্য এরা প্রাইম হবে। তারপরে থাকলো আমাদের 4, এটা এমন একটা সংখ্যা এর কিন্তু মোর দ্যান 2 ফ্যাক্টরস, একটা হচ্ছে 1 2 এবং 4 নিজে, অর্থাৎ এই যে মোর দ্যান 2 ফ্যাক্টরস এই ব্যাপারটা কিন্তু একমাত্র 4 এর ক্ষেত্রে শুরু হলো। সেজন্য আমরা বলি যে 4 ইজ দ্য স্মলেস্ট কম্পোজিট নাম্বার। তারপরে যে প্রশ্নটা ছিল ইফ এ's স্যালারি 25% মোর দ্যান b's স্যালারি, দেন বাই হোয়াট পার্সেন্টেজ ইজ b's স্যালারি লেস দ্যান a's স্যালারি। মানে বলতে চাই যে a স্যালারি যদি b এর 25% বেশি হয় তাহলে b এর স্যালারি a এর স্যালারি থেকে কত কম। তো আমরা এটা যেটা মনে রাখি যে এই ধরনের কেসে যে পার্সেন্টেজটা বেশি হয় সেটা উপরে রাখবো এবং সেটার সঙ্গে 100 যোগ করলে যেটা 125 পাবো ইন্টু 100%। এটা যেটা করব সেটাই কিন্তু আমাদের b এর কম হবে, অর্থাৎ 25 দিয়ে 125 ভাগ করলে 5 এবং 5 দিয়ে 100 কে ভাগ করলে 20, অর্থাৎ আমাদের হচ্ছে 20%। ঠিক আছে, এই অর্থাৎ অপশন বি এরটা কিন্তু সঠিক গেল। তারপরে যে 3 নম্বর প্রশ্ন আছে, বলছে ইন অ্যান এক্সামিনেশন 35% অফ দ্য টোটাল স্টুডেন্ট ফেইলড ইন হিন্দি, অর্থাৎ একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষায় আমরা ধরে নিলাম যে নাম্বার অফ হিন্দি এই পরীক্ষায় ফেল করেছে এবং তার পার্সেন্টেজ বলে দিল কত, না তো 35%। এবং আমাদের বলছে ফেলড ইন ইংলিশ, অর্থাৎ নাম্বার অফ ইংলিশ, এটা আমাদের বলা আছে কত 45% হচ্ছে আমাদের হিন্দিতে ইংলিশে। এবং and 20% ফেলড ইন বোথ সাবজেক্ট, অর্থাৎ নাম্বার অফ হিন্দি অ্যান্ড ইংলিশ এই দুটো বিষয়ে ফেল করেছে, এরকম পার্সেন্টেজ হচ্ছে 20%। তার মানে আপনাদের প্রশ্ন করেছে যে হোয়াট পার্সেন্টেজ অফ স্টুডেন্ট পাসড ইন বোথ সাবজেক্ট। তো এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব, হিন্দিতে ফেল করেছে 35%, ইংলিশে ফেল করেছে 45% এবং ইংলিশ এবং হিন্দি দুটোতেই ফেল করেছে 20%। তো আমাদের এখান থেকে একটা সূত্র আমরা যেটা জানি যে নাম্বার অফ হিন্দি এবং ইংলিশ এই দুটো বিষয় মানে এই ইউ চিহ্নটার অর্থ হচ্ছে ইউনিয়ন। এটার অর্থ এটা বোঝাচ্ছে যে এমন কিছু স্টুডেন্ট থাকবে যারা শুধুমাত্র হিন্দিতে বা শুধুমাত্র ইংলিশে বা দুটো বিষয়েই ফেল করেছে, এরকম সংখ্যা। তো সেই সংখ্যাটা আমরা যেটা পাবো সেটা কিন্তু হবে এই নাম্বার অফ হিন্দি প্লাস নাম্বার অফ ইংলিশ মাইনাস নাম্বার অফ
এই হিন্দি এবং ইংলিশের ইন্টারসেকশন। তো আমরা যদি এই পার্সেন্টেজ গুলো বসিয়ে দিই তাহলে এখানে 35, এখানে হচ্ছে 45 এবং হচ্ছে এখানে 20, অর্থাৎ 45 থেকে 20 বাদ দিলে 25, 25 আর এখানে 35 যোগ করলে পাবো 60। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে 60% স্টুডেন্ট আছে যারা কিন্তু হিন্দি অথবা ইংলিশ অথবা দুটো বিষয়ই কিন্তু ফেল করেছে। অর্থাৎ এর বাইরে যে সংখ্যক স্টুডেন্ট আছে তারা কিন্তু আমাদের পাস করবে বোথ সাবজেক্ট। অর্থাৎ আমরা বলতে পারি যে নাম্বার অফ হিন্দি এবং ইংলিশ এটা দুটোতেই ফেল করেছে বললাম, তাহলে পাস করেছে মানে এর কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট মানেই সবসময় আমাদের এখানে টোটাল স্টুডেন্ট যেহেতু পার্সেন্টেজের কাজ করছি 100 থেকে যদি আমরা 60 বাদ দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 40। অর্থাৎ আমাদের পার্সেন্টেজ গিয়ে দাঁড়াচ্ছে কিন্তু 40%। অপশন সি এরটা কিন্তু সঠিক হচ্ছে। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা আছে যে এ ম্যান ওয়াক্স at a constant speed of 5 km/h for 2 hours and then run at a speed of 10 km/h for another 3 hours। মানে একটা মানুষ কোনো একটা স্থান থেকে যাত্রা শুরু করে একটা স্থান পর্যন্ত গেল কিছু একটা স্পিড নিয়ে, তো সেই স্পিডটা বলে দিয়েছে 5 km/h বেগে গেল এবং 2 ঘন্টা গেল। আবার সেই স্থান থেকে আবার কিছুটা দূরত্ব সে 3 ঘন্টা গেল, কিন্তু সেই স্পিডটা কত ছিল? তার ছিল 10 km/h। এবার আপনাদের প্রশ্ন করেছে যে দ্য অ্যাভারেজ স্পিড কত। তো সবসময় মাথায় রাখবো আমরা অ্যাভারেজ স্পিড মানেই হচ্ছে যে টোটাল কভার ডিস্টেন্স বাই টোটাল রিকোয়ার্ড টাইম টু কভার দ্য ডিস্টেন্স। তার মানে আমাদের এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা গেল সেইটা বাই টোটাল টাইম টেকেন, অর্থাৎ এখানে 2 আওয়ার্স আর এখানে হচ্ছে 3 আওয়ার্স। তাহলে একটা জিনিস দেখুন, সে যখন এখান থেকে যাত্রা করলো সে তার গতিবেগ ছিল 1 ঘন্টায় 5 কিলোমিটার, তাহলে 2 ঘন্টা গিয়েছে, তাহলে 1 ঘন্টায় যদি 5 কিলোমিটার যায়, যেহেতু এখানে বলাই আছে যে কনস্ট্যান্ট স্পিডে গিয়েছে অর্থাৎ পরের ঘন্টা তো 5 কিলোমিটার যাবে, তাহলে সে টোটাল গেল কিন্তু 2 ঘন্টায় 10 কিলোমিটার। সেম একই রকম ভাবে পরের অংশটুকু 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গিয়েছে, 3 ঘন্টায় তার মানে 30 কিলোমিটার গেল। তার টোটাল ডিস্টেন্স কভার করলো 10 + 30। আর সময় কত? প্রথমে 2 ঘন্টা পরে 3 ঘন্টা, যোগ করলে টোটাল 5 ঘন্টা। আর উপরে থাকলো আমাদের 40/5 ভাগ করলে 8, তাহলে আমরা এখানে কি পেলাম? 8 km/h। আচ্ছা, 8 km/h, তাহলে আমাদের অপশন বি এরটা সঠিক হলো। তারপরে চলে আসছে আমরা তার পরের প্রশ্ন। এখানে বলছে দেখুন যে টু ট্রেনস অফ লেন্থ 120 মিটার অ্যান্ড 80 মিটার আর রানিং ইন অপোজিট ডিরেকশন। মানে দুটো ট্রেন, একটা ট্রেন ধরুন এই দিক থেকে এইদিকে যাচ্ছে আর আরেকটা ট্রেন ওই দিক থেকে এইদিকে আসছে। ধরুন এই ট্রেনটা বলে দিয়েছে তার লেন্থ হচ্ছে 120 মিটার আর এদিক থেকে যে ট্রেনটা আসছে তার লেন্থ হচ্ছে ধরুন 80 মিটার। এবার দুজনের বিপরীত দিক থেকে যাচ্ছে এবং তাদের যে স্পিড, সে যাওয়ার যে গতিবেগ সেটা বলা আছে এইটার হচ্ছে 42 km/h আর এই দিক থেকে যে আসছে সেটা হচ্ছে 30 km/h এবং বলা আছে রেসপেক্টিভলি, মানে প্রথমে এর তারপরটা এর। এবার প্রশ্ন করেছে হাউ লং উইল দে টেক দ্য কমপ্লিট ক্রস ইচ আদার। তারা দুজনকে অতিক্রম করতে মোট কতটা সময় তারা কিন্তু নেবে। তো আমরা সবসময় এই ধরনের কেসগুলোতে রিলেটিভ ভেলোসিটি নিয়ে কাজ করি। ঠিক আছে, আমরা বারবার ক্লাসেও আলোচনা করেছি যে রিলেটিভ ভেলোসিটি বা রিলেটিভ স্পিড। তো রিলেটিভ স্পিডটা কিরকম? আমরা বারবার বলেছি যখন দুটো অবজেক্ট অপোজিট ডিরেকশনে যাত্রা করবে তখন তাদের রিলেটিভ ভেলোসিটি হবে তাদের ভেলোসিটির যোগফল। অর্থাৎ এখানে 42 আছে আর এইটা হচ্ছে আমাদের 30 আছে, তাহলে এই দুটোকে আমরা যোগ করলে কত পাবো? 72 km/h। এইবারে কি এই আমাদের যে ট্রেনের লেন্থ সেটা কিন্তু আমাদের কিসে আছে? মিটারে আছে, আর আমাদের এটা কি আছে? কিলোমিটারে আছে। তাই সেই জন্য আমরা কি করব? প্রথমেই এই কিলোমিটার প্রতি ঘন্টা বিষয়টাকে আমরা কিন্তু মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যাব এবং সেটার জন্য আমাদের কি করতে হবে? যদি আমাদের মনে থাকে ভালো যে আমাদের এই ধরনের ক্ষেত্রগুলোতে আমাদের
কিলোমিটার মানে হচ্ছে 1000, অর্থাৎ আমাদের 5/18 দিয়ে কিন্তু আমাদের গুণ করতে হবে। 5/18, তো আমরা যদি এটাতে গুণ করি 4×18 72, আর 4×5 20, অর্থাৎ আমাদের এখানে যে রিলেটিভ স্পিড পেলাম সেটা হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। এইবারে আমাদের চেয়েছে টোটাল তাদের যে ক্রস করবে তার জন্য টাইম। তো আমরা যেটা জানি যে টাইম ইকুয়াল টু আমাদের যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্স বাই আমাদের রিলেটিভ স্পিড, ঠিক আছে। এবার যদি আমরা সেটা ভ্যালুটা পুট করি, ডিস্টেন্স হচ্ছে আমাদের প্রথম ট্রেনের লেন্থ হচ্ছে 120, আর পরের ট্রেনের লেন্থ হচ্ছে 80, এই দুটোকে যোগ করলে আমাদের পেয়ে যাব টোটাল ডিস্টেন্স 200 মিটার। আর আমাদের গতিবেগ বলা আছে 20, এটা কিলোমিটার হবে না, সরি, 20 মিটার প্রতি সেকেন্ড, মিটার প্রতি এটা সেকেন্ড হয়ে যাবে, মিটার প্রতি সেকেন্ড। তো এটা যদি আমরা বসিয়ে দিই এবং এটা যদি কাটাকাটি করি তাহলে দেখবো আমরা 10 সেকেন্ড কিন্তু আমরা অ্যান্সার হচ্ছে, অর্থাৎ 10 সেকেন্ড সময় লাগছে। আচ্ছা, তারপরে যে অঙ্কটা বলছে, তারপরেটা বলছে দেখুন যে ইফ 6 men আর 8 boys can complete a piece of work in 10 days, অর্থাৎ 6টা বলা আছে এখানে আমাদের যেটা যে 6টা মানুষ, ঠিক আছে, ম্যান, 6 ম্যান মানে 6টা মানুষ, এবং 8 বয়েজ ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 10 days, মানে 6টা মানুষ এবং 8টা ছেলে তারা একটা কাজ কমপ্লিট করছে 10 দিনে। এবং তার পরবর্তীতে তার পাশে লেখা আছে যে 26টা মানুষ এবং 48টা বয়েজ সেই সেম কাজ কমপ্লিট করছে আমাদের কত দিনে, না তো 2 দিনে। এবার আমাদের প্রশ্ন করেছে তাহলে সেম ওই ধরনের যে কাজ সেই কাজটা 15টা মানুষ এবং 20টা ছেলেতে কতদিনে কমপ্লিট করবে। তাহলে আমরা ক্লাসে যেভাবে আলোচনা করেছিলাম একটু যদি সেইভাবে করি যে 6টা মানুষ মানে 6 ম্যান প্লাস কতগুলো বয়েজ, 8 বয়েজ, তাহলে 8 বয়েজ একটা কাজ সম্পূর্ণ করছে কতদিনে, না তো 10 দিনে। আবার সেম কাজ 26টা ম্যান এবং 48টা বয়েজ আমাদের কাজটা কমপ্লিট করছে কতদিনে, না তো 2 দিনে। আমাদের প্রশ্ন দিয়েছে যে তাহলে 15টা ম্যান এবং 20টা বয়েজ সেম কাজ কত দিনে করতে পারবে। তো আমরা এই যে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় যদি আমরা এটাকে এক্স ধরে নিলাম এক্স দিনে করছে, তাহলে এই 3 জনের লসাগু কত হবে, 3 জনের লসাগু হচ্ছে 10x। এটাই কিন্তু আমাদের হয়ে গেল কি টোটাল ওয়ার্ক। এইবারে আমরা কি করব, এই 6 জন মানুষ এবং 8 জন মানে বয়েজের এফিসিয়েন্সি বার করব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি কত হবে, 10 দিয়ে 10x কে ভাগ করলে এটা x, 2 দিয়ে ভাগ করলে আমরা এটা পাবো 5x, এবং x দিয়ে ভাগ করলে এটা পাবো কিন্তু আমরা 10। অর্থাৎ আমরা এখান থেকে যদি একটু সমীকরণটাকে ভালো করে লেখার চেষ্টা করি, আমরা এখানে এইরকম একটা সমীকরণ পাচ্ছি যে 6m প্লাস 8b সমান সমান x, আবার 26m প্লাস 48b সমান সমান হচ্ছে 5x। আমরা যদি এই দুটো থেকে যে কোনো একটাকে তাড়ানোর চেষ্টা করি, এই যে এখানে 8 আছে আর এখানে 48 আছে, তাহলে আমরা এইটাকে যদি আমরা টোটালটাকে 6 দিয়ে গুণ করি তাহলে কি রেজাল্ট পাবো, রেজাল্ট পাবো এইটা যে 36m প্লাস 48b সমান সমান 6x। আর এটাকে আমরা জাস্ট এর নিচে বসিয়ে দিলাম, 26m প্লাস 48b সমান সমান হচ্ছে 5x। জাস্ট এটাকে আমরা যদি একটু বিয়োগ করে দিই তাহলে এটা কেটে যাবে, এখানে থাকবে 10m সমান সমান x। অর্থাৎ আমরা এখানে বলতে পারছি যে একটা মানুষের কর্মদক্ষতা সেটা হচ্ছে x/10। আমাদের এখানে কতগুলো মানুষের কর্মদক্ষতা যা দরকার, 15টা মানুষের। তাহলে আমরা যদি এখানে 15m বার করি তাহলে এখানে আমরা ডান দিকে পাবো 15x/10। এইবারে এই যে একটা মানুষের কর্মদক্ষতা যে কোনো একটা সমীকরণে যদি আমরা বসিয়ে দিই, আমরা কথার কথা এই সমীকরণে যদি বসিয়ে দিই
তাহলে 6 ইন্টু একটা মানুষের কত বলা আছে x/10, তাহলে আমরা যদি বসিয়ে দিই x/10 প্লাস 8b সমান সমান x। আমরা যদি 8b টাকে রেখে দিই আর 6x/10 টাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে x মাইনাস 6x/10, তাহলে এখান থেকে আমরা পাবো 8b। এখানে দেখুন 10 লসাগু হলে ওপরে দেখুন 10x মাইনাস 6x, মানে এখানে আমরা কিন্তু 4x পাবো। আর এই 4 দিয়ে 8 কে কাটলে 2 হবে, কোনাকুনি গুণ করলে আমরা কিন্তু 20b সমান কিন্তু আমরা এখানেও কিন্তু x পাচ্ছি, অর্থাৎ 20b সমান x। আর এখানে 15m সমান হচ্ছে 15x/10। কিন্তু আমাদের এই যে লাইনটায় কি পেয়েছিলাম, এদের টোটাল যে এফিসিয়েন্সি 15m প্লাস 20b সেটা সমান কত ছিল 10। তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, এই 15x/10 এবং এই x এটা সমান সমান কিন্তু 10 হবে। এবার এটা যদি আমরা একটু লসাগু করে দিই, এখানে আপনি কাটাকাটিও করে নিতে পারতেন, তাহলে 15x আর এখানে 10x, মানে আপনারা পাবো এখানে 25x সমান সমান 10। ঠিক আছে, তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি 25x সমান সমান 100 আর x সমান সমান পেয়ে যাবো কিন্তু 4। অর্থাৎ এই কাজটা শেষ করবে তারা কত দিনে, না তো 4 দিনে। আচ্ছা, তারপরে যে অঙ্কটা আছে দেখুন, এ পাইপ x ফিল এ ওয়াটার ট্যাঙ্ক ইন 12 আওয়ার্স। তাহলে x একটা পাইপ, সে কিন্তু কাজটা করছে কত 12 ঘন্টায় এবং পজিটিভ কাজ। এবং উল্টো দিকে একটা পাইপ আছে y, সে কিন্তু এমটি করছে, মানে সেই পাত্রটাকে কিন্তু সে খালি করছে কমপ্লিটলি ফুল ট্যাঙ্ক ইন 18 আওয়ার্স। তার মানে y যে কাজটা করছে সেটা কিন্তু নেগেটিভ কাজ করছে, সেটা আমরা মাইনাস দিয়ে দিলাম। তাহলে এদের লসাগু কত হবে, লসাগু সবসময় পজিটিভ, সেজন্য 36 ধরলাম। এই 36টা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে এক্স এর এফিসিয়েন্সি কত হবে 3 12 36 মানে 3, আর ওয়াই এর এফিসিয়েন্সি কিন্তু হবে -2। এবার আমাদের বলেছে যে ইফ বোথ পাইপস আর ওপেন সাইমালটেনিয়াসলি, মানে দুটো পাইপ যদি একসঙ্গেই খোলা থাকে, তাহলে ইন অ্যান এমটি ট্যাঙ্ক হাউ লং উইল ইট টেকস টু ফিল দ্য ট্যাঙ্ক কমপ্লিটলি, তাহলে কতক্ষণে ট্যাঙ্কটি ফিল হবে। তাহলে আমাদের এখানে x প্লাস ওয়াই এর এফিসিয়েন্সি বার করতে হবে, তাহলে 3 - 2 = 1, অর্থাৎ x প্লাস ওয়াই এর এফিসিয়েন্সি যেহেতু 1, আমাদের টোটাল ওয়ার্ক হচ্ছে 36, তাহলে টোটাল ওয়ার্ককে যখন 1 দিয়ে ভাগ করবো সমান সমান 36, আমাদের 36 ঘন্টা কিন্তু সময় লাগবে এই পুরো ট্যাঙ্কিটা ভর্তি হতে। ঠিক আছে, আচ্ছা, তারপরে যে অঙ্কটা আছে একটু দেখুন, সেটা বলা আছে a/b মানে বা a/b সমান বলা আছে 3/4। আচ্ছা, তার মানে বলছে আমাদের এখানে a/b সমান বলা আছে আমাদের 3/4। তারপরে বলা আছে আমাদের b/c, সেটা বলা আছে ধরুন 5/6। তারপরে ধরুন বলা আছে আমাদের c/d সমান কত 11/9। কিছু না, আমাদের অনুপাত চেয়েছে কার, a/d। তার মানে আমরা এমন ভাবে এই বাম পক্ষ দুটো গুণ করব, দেখুন সব কেটে যাবে। দেখুন a/b তার সঙ্গে গুণ করছি b/c, তার সঙ্গে গুণ করছি ধরুন c/d। তাহলে একই রকম ভাবে ডান পক্ষটা গুণ করুন 3/4, 5/6 আর 11/9। দেখুন দেখুন b কাটছে, c কাটছে, তাহলে পড়ে থাকলো কি আমাদের a/d যেটা আমাদের চেয়েছে। আর এখানে কিছু যদি কাটাকাটি হয় করে দিন, এখানে 3 কাটছে, তাহলে 5 আর 11 গুণ করলে কত হচ্ছে 55, আর 4 6 24 আর 3 24 হচ্ছে আমাদের কত 72। তার মানে আমাদের অনুপাত হচ্ছে 55:72, অর্থাৎ অপশন এ টা সঠিক। ঠিক আছে, তারপরে যে প্রশ্ন করেছে দেখুন, বলছে হোয়াট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু ইচ দ্য নাম্বার 6 7 15 and 17 so that the resulting number form a true proportion। তার মানে এই যে 6 আছে, 7 আছে, 15 আছে এবং 17 আছে, এইগুলোর সঙ্গে আপনি এমন কোন সংখ্যা যোগ করবেন যেটা যোগ করার পরে এই দুটোর অনুপাতের সঙ্গে সমান হবে। সবচেয়ে ভালো হয় এটা অপশন টেস্ট করবেন। দেখুন আমরা ফার্স্ট অপশনে কি আছে 1 আছে, আমরা যদি 1 যোগ করি তাহলে এটা কত হবে 7, এটা হবে 8, এটা হবে 16, এটা হবে 18। তাহলে এই দুটোর অনুপাত যদি করেন আপনি দেখুন কত পাচ্ছেন 8:9, আর আপনার এখানে কত আছে কত 7:8 হলো না।
তারপর যে 2 যদি অ্যাড করেন, তাহলে 2 যদি অ্যাড করেন তাহলে এটা হতো আমাদের 8 এবং 9, আর 2 অ্যাড করলে এটা হতো আমাদের কিন্তু 17 এবং 19, তাহলে সেটাও হচ্ছে না। তারপরে 3 অ্যাড করে দেখুন, যদি 3 অ্যাড করেন তাহলে এটা হবে 9, আর 3 অ্যাড করলে এটা হবে 10, এখানে 3 অ্যাড করলে এটা হবে 18, আর 3 অ্যাড করলে হবে 20। এইটা কিন্তু এবার আমাদের হয়ে যাচ্ছে, কারণ 18 আর 20 কে 2 দিয়ে ভাগ করলে 9:10ই হবে, যেটা আমাদের প্রথমটাই মিলছে। তার মানে আমাদের উত্তর কোনটা হবে? অপশন সি, অর্থাৎ 3 আমাদের কিন্তু যোগ করতে হবে। আচ্ছা, তারপরে 4 নম্বর যে অঙ্কটা আমাদের এখানে দেওয়া হয়েছে সেটা একটু দেখব। দেখুন এই অঙ্কটার ক্ষেত্রে যেটা বলেছে যে সিম্পলিফাই দ্য ফলোইং ডেসিমাল এক্সপ্রেশন বলে আপনাকে একটা এক্সপ্রেশন কিন্তু তুলে দিয়েছে, দিয়ে বলেছে এটাকে আপনাকে সিম্পলিফাই করতে বলেছে। তো এই ধরনের অঙ্ক যদি আপনাদের থাকে, জানবেন শুধুমাত্র টাইমটাকে নষ্ট করার জন্য আপনাদের এই ধরনের অঙ্ক পরীক্ষায় দিয়ে দেবে। মানে অঙ্কগুলো যে খুব জটিল হবে তা না, কিন্তু অঙ্কটা করতে হয়তো আপনার কিছুটা সময় আপনার নষ্ট হবে, এইরকম টাইপেরই অঙ্ক হচ্ছে এইগুলো। তো দেখুন আমি একটু চেষ্টা করছি করবার। দেখুন এখানে যে ডিজিট গুলো দিয়েছে, তা আমরা যদি একটু আমাদের সুবিধার জন্য আপনাদের এইভাবে যদি লিখি 3 3 3 ডট ডট ডট, আমি একটু নিচে নিচে লিখছি তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। 4 4 4 ডট ডট ডট, আর হচ্ছে 2 2 2 ডট ডট ডট। এবার যদি দেখুন এটাকে যোগ করেন, ডট 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 থেকে গেল 3 আর 4 7 আর 2 9, তারপরেরটাও 9, তারপরেরটাও 9, এরকম। তার মানে এখানে যে অপশনটা আছে 0.999 তারপর ডট ডট ডট, তার মানে একটা রেকারিং ব্যাপার। তাহলে 0.9 তার পৌনঃপুনিক, এইটা হচ্ছে আমাদের অরিজিনাল উত্তর। কিন্তু এবার দেখুন 3টে 9 এর পর ছেড়ে দিয়েছে, এটা কিন্তু হবে না। তারপরে দেখুন 9/10 মানে 0.9, এটাও হবে না। 0.9 এটাও হবে না, 1 হবে। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে 1 কি করে হলো? তাহলে দেখুন এই পৌনঃপুনিক যে ব্যাপারটা আছে সেটা যদি আমরা তুলে দিই, তাহলে কিন্তু আমরা 9 এখানে 9ই পাবো, আর 9/9 মানে কিন্তু 1। আবার কি হয়, আমরা আসন্ন মান যে ব্যাপারটা বুঝি, সে আসন্ন মান করলেও কিন্তু আমাদের এখানে 1.0 এই অ্যান্সারটাই আসবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে অঙ্কটা দেখুন, বলছে এ রিডাকশন অফ 20% in the price of sugar enables a purchaser to obtain 4 kg more sugar for 160। তখন প্রশ্ন করেছে হোয়াট ইজ দ্য অরিজিনাল প্রাইস অফ সুগার। মানে ধরুন একটা চিনি কিনতেন, কোন একটা পরিবার 160 টাকা দিয়ে চিনি কিনতো, সে আগে যে পরিমাণ চিনি পেত এখন তার থেকে সে 4 কেজি বেশি চিনি পাচ্ছে। আমরা যদি ধরে নিতে পারি যে ধরুন প্রিভিয়াস আমি যে চিনি কিনতাম সেই চিনির দাম ছিল x টাকা পার কেজি, কিন্তু এখন এই x টাকার উপর 20% ডিসকাউন্ট হয়েছে, তাহলে নাও এখন আমাদের যে দাম হয়েছে সেটা হচ্ছে x মাইনাস x এর উপর 20%, 20% মানে 1/5। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে দেখুন 4x/5 হচ্ছে। আর উনি চিনি কিনতেন কত টাকার? 160 টাকা। তাহলে আগে উনি এই x টাকা প্রতি কেজি চিনি কিনতেন, আর এখন উনি প্রতি কেজি চিনির দাম দিচ্ছেন কত? 4x/5, এবং এখন উনি কিন্তু চিনি 160 টাকায় 4 কেজি বেশি পাচ্ছেন। তো চিনির যে পরিমাণ সেটা আমরা কি করে বার করব? যে এই 160 টাকাকে যদি আমরা প্রতি কেজির দাম দিয়ে ভাগ করে দিই, ধরুন 4x/5 এখন 1 কেজি চিনির দাম, তাহলে কত কেজি চিনি আছে পেয়ে যাব। সেম একই রকম ভাবে ওই 160 কে যদি আমরা x দিয়ে ভাগ করি, তাহলে আগে কত কেজি চিনি পেয়ে যাব। এই দুটোর পার্থক্য কিন্তু বলা আছে আমাদের 4 কেজি। বলে দিয়েছে যে সে কিন্তু 4 কেজি মোর, ঠিক আছে, মানে আরো 4 কেজি বেশি চিনি পাচ্ছেন। তো এইটাকে জাস্ট একটু সিম্পলিফিকেশন যদি আমরা করি, 160 কে যদি আমরা প্রথমেই কমন নিয়ে নিই বাইরে, তাহলে আমরা পাচ্ছি 5/4x মাইনাস 1/x সমান সমান 4। তাহলে আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, এখানে 4x কে যদি লসাগু করি তাহলে 5 মাইনাস 4 ইকুয়াল টু 4। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো যে 160 গুণিত 1/4x সমান সমান 4, অর্থাৎ এই 4 দিয়ে 160 কে কাটলে এটা 40, আর এই x 4 দিয়ে 40 কে কাটলে 10। তাহলে কোনাকুনি গুণ করলে x এর ভ্যালু হচ্ছে 10। তাহলে আগে প্রতি কেজি চিনির দাম কিন্তু আমাদের কত টাকা ছিল? আগে প্রতি কেজি চিনির দাম কিন্তু আমাদের
10 টাকা ছিল। তারপরে যে প্রশ্নটা আছে বলছে এ কার কভার্স ডিস্টেন্স 300 মিটার্স ইন এক্স্যাক্টলি 18 সেকেন্ড। আপনাদের প্রশ্ন দিয়েছে হোয়াট ইজ ইটস স্পিড হোয়েন কনভার্ট ইনটু কিলোমিটার পার আওয়ার্স। তার মানে আমাদের একটা জিনিস মাথায় রাখবো যে স্পিড ইকুয়াল টু কি, স্পিড ইকুয়াল টু হচ্ছে আমাদের যে ডিস্টেন্সটা কভার করবে সেই ডিস্টেন্স বাই সেই ডিস্টেন্স কভার করতে যে রিকোয়ার্ড টাইম লাগবে সেই টাইমটা। তাহলে আমাদের এখানে যে ডিস্টেন্স কভার করলো সেটা হচ্ছে 300 মিটার এবং 300 মিটার দূরত্ব গেল কত না তো 18 সেকেন্ডে। এবার আমাদেরকে এখানে বলেছে যে এই যে 300 মিটার প্রতি সেকেন্ড এই বিষয়টাকে কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে যেতে। আর কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু মিটারটাকে 1000 দিয়ে ভাগ করব, ঠিক আছে, আর সেকেন্ডটাকে 3600 দিয়ে ভাগ করবো, তাহলে মানে এই জিনিসটা উপরে উঠে যাবে। আপনারা যদি মনে করেন যে না আমরা মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি সেকেন্ডে যাওয়ার জন্য 18/5 দিয়ে সরাসরি গুণ করব, তাও কিন্তু হবে। আপনারা যদি মনে করেন এই লাইনটা থেকে আপনারা এই লাইনটা তো আপনাদের হাতে রয়েছে, আপনি কি করলেন এখানে 18/5 গুণ করে দিয়ে পাশে লিখে দিলেন কিলোমিটার প্রতি ঘন্টা, তাও হবে। এটা কাটাকাটি করলে দেখুন 60 হবে, অর্থাৎ 60 কিলোমিটার প্রতি ঘন্টা। আবার এখানেও কাটাকাটি করুন, দেখুন এই দুটো শূন্য কাটলো, একটা শূন্য কাটলো, আর 18কে 36 দিয়ে ভাগ করলে 2, আর 30কে 2 দিয়ে গুণ করলে 60। এখানেও কিন্তু 60 হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তারপরে প্রশ্নটা দেখুন, যে বলছে ফর 150 men have provisions for 20 days in a camp. How many men must leave the camp so that the same provision last for exactly 25 days? তার মানে ধরুন একটা জায়গায় আপনার কোথাও যাচ্ছেন, আপনার ধরুন এটুকু বলা আছে যে ওখানে যাওয়ার সময় আপনার ধরুন 450 জন মানুষ নিয়ে গিয়েছিলেন এবং আপনার কাছে 20 দিনের খাবার ছিল। কিছুদিন পর এই 450 থেকে কিছু মানুষ আপনার বেরিয়ে গিয়েছিল। কতজন মানুষ গিয়েছিল সেটা কিন্তু আপনাকে বললো না, কিন্তু কিছুজন মানুষ চলে গিয়েছিল এবং এই চলে যাওয়ার কারণে যে খাবারটা 20 দিন চলার কথা ছিল সেই খাবারটা কিন্তু আমার চলছে কতদিন, 25 দিন। অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করুন, এখানে জনসংখ্যা বা মেন এরা কিন্তু কমলো, কিন্তু এখানে দিন সংখ্যা যেটা সেটা কিন্তু বাড়লো। আগে যেটা 20 দিন চলছিল এখন 25 দিন চলছে। অর্থাৎ এখানে দেখুন একটা ব্যস্ত সম্পর্ক কাজ করছে। তো আমরা ব্যস্ত সম্পর্ক যেভাবে জানি, আমরা যদি সেইভাবে করতে যাই, আমরা চাইলে এভাবে লিখতে পারি যে 450/450 মাইনাস এক্স সমান সমান এখানে 20/25 না লিখে, যেহেতু এটা কমছে এটা বাড়ছে ব্যস্ত সম্পর্ক, এটা উল্টে যাবে, অর্থাৎ 25/20। কিন্তু যদি দুটোই এই কমছে, এটা কমছে মানে এটাও কমছে, এরকম যদি কিছু পেতাম তখন কিন্তু আমরা এইটা মানে 450/450 মাইনাস এক সমান সমান কিন্তু 20-25 এই জিনিসটাই কিন্তু আমরা করতাম। কিন্তু যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক সেই জন্য কিন্তু আমরা এটা ঘুরিয়ে লিখলাম 25/20। এটা কাটাকাটি করলে 5, এটা কাটাকাটি করলে হচ্ছে 4 5 দিয়ে, আর 5 দিয়ে এটাকে কাটলে হচ্ছে আমাদের 90। আমরা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে 450 মাইনাস এক্স সমান হচ্ছে 4×9 36 মানে 360। আর এক্স যদি আমরা ঘুরিয়ে লিখি এক্স সমান সমান 450 মাইনাস 360, তার মানে হচ্ছে 40, আর 50 হচ্ছে আমাদের 90। অর্থাৎ আমাদের যে অ্যান্সার সেই 90 জন মানুষ কিন্তু ওখান থেকে চলে গিয়েছিল। আর লাস্ট অঙ্কটা বলছে কি দেখুন, যে দ্য রেশিও অফ এজেস অফ 2 পারসনস ইজ 4:7। তাহলে দুটো মানুষের যে বয়স সেই বয়সটা আমার অনুপাত বলেছে 4:7। তো আপনি ধরে নিন যে একজনের বয়স 4x ইয়ার্স আর একজনের বয়স ধরে নিন 7x ইয়ার্স, এত ইয়ার্স ওল্ড এবং 4x ইয়ার ওল্ড। এবার বলেছে and the difference between their ages is 30 years, এবং এদের দুজনের মধ্যে বয়সের যে পার্থক্য সেটা 30। অর্থাৎ 7x থেকে আপনি যদি 4x বাদ দিয়ে দেন সেখানে আপনি কি পাচ্ছেন, 30 পাচ্ছেন। তাহলে এখান থেকে 3x সমান সমান 30, তাহলে x সমান সমান কত পাবো আমরা, 10 বছর। এবার আমাদের জানতে চেয়েছে যে ফাইন্ড দ্য সাম অফ দেয়ার কারেন্ট এজ। তাহলে কারেন্ট এজ কত, 4 ×
10 আর 7 ইন্টু 10, তাহলে একটা হচ্ছে 40 আর একটা হচ্ছে 70, আমরা যোগ করলে 110, অর্থাৎ 110 ইয়ার্স ওল্ড। তো এই ছিল মোটামুটি আপনাদের যে 10 নম্বর প্র্যাকটিস সেট আমরা দিয়েছিলাম তার সলিউশন। তো যদি আপনাদের ভিডিওটি একটু কাজে লাগে বা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। একটা লাইক আপনাকে আবার আগামী দিনে একটা ভিডিও বানাতে অনেক উৎসাহিত করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।